গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আরাকুর দিকে। আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তো চলো দেখি সামনে যেসব স্টেশনে দাঁড়াবে আমি চেষ্টা করব সেখানে নেমে ভিডিওগুলো করার। দেখা হচ্ছে সবার সঙ্গে থেকে। আমরা যে ট্রেনটায় আরাকুর উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা হলো কুরুন্ডুল এক্সপ্রেস। এই ট্রেনটা রোজ সকাল 6:40 ভাইজ্যাক স্টেশন ছাড়ে এবং 3 ঘন্টা জার্নি করার পর প্রায় সকাল 10:30 নাগাদ আরাকু স্টেশনে পৌঁছায়। বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির দূরত্ব হচ্ছে প্রায় 115 কিলোমিটার এবং এই যে ট্রেন জার্নি এর মধ্যে প্রায় 58টি টানেল রয়েছে, যেটা হচ্ছে এই ট্রেন জার্নির সবথেকে আকর্ষণীয় জিনিস। এবং আশপাশের সৌন্দর্য সেটা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। বেশ কয়েকটি উপায়ে আপনি এই আরাকু ভ্যালি পৌঁছাতে পারেন। প্রথমত ট্রেনের মাধ্যমে বাই ট্রেন আপনারা যেতে পারেন, যেখানে এই কুরুন্ডুল এক্সপ্রেস ছাড়াও রয়েছে ভাইজ্যাক আরাকু প্যাসেঞ্জার ট্রেন। এছাড়া আপনারা সড়ক পথের মাধ্যমেও কিন্তু আরাকু ভ্যালি পৌঁছাতে পারেন। মূলত পর্যটকরা যেটা বেশি করে, তারা এই ট্রেন জার্নির অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য ট্রেনে করে আরাকু ভ্যালি যান এবং সেখান থেকে বাই রোড গাড়ি করে বোরাগুহালু এবং অন্যান্য দর্শনীয় স্থান দেখে ভাইজ্যাকে ফেরেন। তাহলে বুঝতেই পারছেন যে এই ট্রেন জার্নিটা কতটা রোমাঞ্চকর। একের পর এক এই রকম টানেল পার হয়ে ট্রেনটি আরাকু ভ্যালির দিকে এগিয়ে চলেছে। দুদিকে অসাধারণ সৌন্দর্য
যা ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব। তাই আমি বলবো, যারা আরাকু ভ্যালি যেতে চান অন্তত যাওয়াটা ট্রেনে করুন। অবশেষে আমরা এলাম বোরাগড় স্টেশনে। তো এখান থেকে যারা বোরাগড় দেখতে চান তারা এখান থেকে গাড়ি ধরে বোরাগড়ের দিকে চলে যেতে পারেন। তবে একটা কথা বলবো, এখানে যে আপনার টানেলগুলো পার হলাম এটা কিন্তু অসাধারণ লাগবে, তাই ট্রেন জার্নিটা কিন্তু আপনারা মিস করবেন। অবশ্যই ট্রেন জার্নিটা নেবেন, এর একটা আলাদা আনন্দ আছে। এরপরে আমরা এখান থেকে আরাকুতে যাব, ঠিক আছে? সেখান থেকে আমরা গাড়ি করে ব্যাক করবো বোরাগড়ে, ঠিক আছে? তো চলুন, দেখা হচ্ছে আরাকুতে। অবশেষে আমরা আরাকু স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন প্রায় 30 মিনিট দেরি করে চলছিল, তাই আমাদের পৌঁছাতেও একটু বেশ দেরি হয়ে গেছে। তো এখান থেকেই আমরা বাই রোড, আমাদের বাইরে গাড়ি অপেক্ষা করছে, সেখান থেকে গাড়ি নিয়ে আমরা আশপাশের বিভিন্ন যে দর্শনীয় স্থান আছে সেই সব জায়গাগুলো ঘুরে দেখব। এটা হলো আরাকু স্টেশনের বাইরের অংশটা। এখান থেকে সোজা বেরিয়ে সামনেই মূল রাস্তা। তবে আপনারা চাইলে এখান থেকে নিজেরা ট্রেনে করে এসে গাড়ি ভাড়া করে আশপাশের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। এখন আমরা এসে পৌঁছালাম পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেনে। এটি আরাকু স্টেশন থেকে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। খুব সুন্দর একটি জায়গা।
যারা প্রকৃতিকে পছন্দ করেন এবং গাছেদের ভালোবাসেন তারা এই জায়গাটি অবশ্যই মিস করবেন না। এর ভিতরে ঢুকলে বিভিন্ন প্রজাতির গাছ, যেটা এই আরাকু ভ্যালি এবং সংলগ্ন এলাকায় জন্মায়, সেই সমস্ত গাছ আপনারা দেখতে পাবেন। এছাড়া ভিতরে ছোট ছোট বাচ্চাদের জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে। এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরটা সত্যি খুব সুন্দর, দারুণ পরিবেশ, পাখির ডাক, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল গাছ, এছাড়া অন্যান্য বিভিন্ন রকমের গাছ এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের স্ট্যাচু, সেগুলোও এই পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এছাড়া এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই টয় ট্রেনে চেপে গোটা বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখতে পারেন। এখন আমরা এসে উপস্থিত হয়েছি আরাকু ট্রাইবাল মিউজিয়ামে। এটা আরাকু বাসস্ট্যান্ডের একদম কাছেই অবস্থিত। এর ভিতরে অন্ধ্রপ্রদেশের যে স্থানীয় আদিবাসী সম্প্রদায়, তাদের সংস্কৃতি এবং জীবনধারার বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে। এছাড়া আপনারা চাইলে জিপ লাইনে চড়ে এই যে সুন্দর ছোট্ট লেকটি দেখছেন, এটি পার হওয়ার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতেই পারেন। দেখুন কিভাবে আসছে এইভাবে জিপ লাইনে করে। ট্রাইবাল মিউজিয়ামের ভিতরটিও ভীষণ সুন্দর। এখানে ছোট ছোট ছেলেমেয়েদের খেলার জন্য একটি ছোট্ট চিলড্রেন্স পার্ক রয়েছে। সেখানে চাইলে আপনি আপনার বাচ্চাকে কিছুক্ষণ দোলনায় একটু দুলিয়ে নিতে পারেন। তারপর এই সোজা রাস্তা ধরে হেঁটে গেলে বিভিন্ন মিউজিয়াম এবং এখানকার যে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী, তাদের যে দৈনন্দিন জীবনের কার্যকলাপ, তার বিভিন্ন ডামি মডেল আপনারা দেখতে পাবেন। এছাড়া এখানকার এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হস্তশিল্পের নিদর্শন, বিভিন্ন বাদ্যযন্ত্র,
তারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত, এছাড়া তাদের যে বিভিন্ন ধরনের অলংকার বা গয়না যেগুলো তারা পরিধান করত, সেগুলোরও নিদর্শন দেখতে পাবেন। এখানে সামনেই দেখতে পাচ্ছেন কিছু আদিবাসী মহিলাদের মডেল রয়েছে। তাদের যে বিশেষ নাচের যে রীতি, সেই কোমর ধরে নাচের যে রীতি, সেই রীতি অনুযায়ী মডেলগুলো এখানে রাখা রয়েছে। চাইলে আপনারা এসে এই মডেলের সঙ্গে দাঁড়িয়ে নিজেদের সুন্দর ছবি তুলে নিতেই পারেন। এই মিউজিয়ামটি খোলার সময় হলো প্রতিদিন সকাল 10টা এবং এটি বন্ধ হয় সন্ধে 6টার সময়। তবে প্রতি সোমবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য হলো বড়দের জন্য 40 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা। এই রকম ছোট ছোট বেশ কয়েকটি মিউজিয়াম রয়েছে, যার ভিতরে প্রবেশ করলে আপনারা এখানকার আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যে বিভিন্ন শিল্পকলা, তাদের সংস্কৃতি, তাদের কার্যকলাপ সম্বন্ধে বিভিন্ন ডামি বা মডেল, সেগুলো আপনারা দেখতে পাবেন। ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে এগুলো। আর এগুলো হচ্ছে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ব্যবহৃত কিছু আসবাবপত্র, যা তারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে। আর এটা হলো একটি ফটো এক্সিবিশন রুম। এখানে এলে আপনারা এই যে আদিবাসী জনগোষ্ঠী, তাদের যে বিভিন্ন কার্যকলাপ, তাদের সংস্কৃতি, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ছবির প্রদর্শনী আপনারা এখানে দেখতে পাবেন। আর এটা হলো এখানকার সবথেকে বড় মিউজিয়াম, যার মধ্যে আমরা এখানকার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের জীবনশৈলী, তাদের সংস্কৃতি, তাদের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন মডেল আমরা দেখতে পাবো। দেখুন কি সুন্দর করে এই মডেলগুলো
তৈরি করা হয়েছে। তাদের যে শিকারের যে কার্যপ্রণালী, কীভাবে তারা শিকার করত, মাছ ধরত, এছাড়া তারা যে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র তৈরি করত এবং বনের মধ্যে গিয়ে যে মধু সংগ্রহ করত, সেই সমস্ত কিছুর মডেল এখানে আপনারা দেখতে পাবেন। এবার আমাদের গন্তব্য হলো কফি গার্ডেন। এটি আরাকু ভ্যালির অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে অর্গানিক কফি তৈরি করা হয়। পাহাড়ে ঘেরা এক সবুজ পরিবেশের মধ্যে এই কফি গার্ডেন অবস্থিত। তবে কফি গার্ডেনে যাওয়ার একটু আগেই আমরা আরাকু ভ্যালির একটি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এখান থেকে এই ভ্যালিটা দেখতে যে কত সুন্দর লাগে তা আপনারা নিজেরাই দেখে নিন। এবারে আমরা এসে পৌঁছেছি একদম কফি গার্ডেনের সামনে। এই গার্ডেনে প্রবেশ করার আগেই আপনারা রাস্তার দুদিকে দেখতে পাবেন কিভাবে এখানকার যে কফি গার্ডেন সেখান থেকে তোলা কফি বিক্রি হচ্ছে। এই কফি গার্ডেনগুলোতে মূলত এখানকার স্থানীয় আদিবাসী মানুষেরাই কাজ করেন। তারাই এখানে কফি সংগ্রহ করেন এবং সেগুলো এই রাস্তার দুধারে বিক্রি করেন। এখানে কফি ছাড়াও বিভিন্ন ধরনের মশলাপাতিও আপনারা এই কফি গার্ডেনের সামনে থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া এখানকার যে বিখ্যাত বাম্বু চিকেন সেটারও আনন্দ আপনারা এখানে এসে নিতে পারেন। এই যে সামনে গাছগুলো দেখছেন এগুলো সবই হলো কফি গাছ। ভীষণ সুন্দর একটা পরিবেশ এই কফি গার্ডেনের ভিতরে। দেখুন কিভাবে এই কফি গার্ডেনের সামনে কফি বিক্রি হচ্ছে। শুধু কফি নয়, এছাড়াও বিভিন্ন ধরনের মশলাপাতি খুব স্বল্প মূল্যে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তবে আপনারা যদি চান যে কফি কেনার আগে সেই কফিটা কেমন তার স্বাদ গ্রহণ করতে, সেটাও গ্রহণ করতে পারেন। কফি গার্ডেন ছাড়িয়ে এবার আমরা এসে পৌঁছালাম বোরা গুহালু বা বোরা কেভের সামনে।
এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে। বয়স্কদের জন্য 60 টাকা করে এন্ট্রি ফি। আরাকু ভ্যালির যে মূল আকর্ষণ সেটা হলো এই বোরা কেভ। তবে এখানে বলে রাখতে চাই, যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা এই বোরা কেভের মধ্যে না প্রবেশ করাই ভালো, কারণ এখানে অনেক সিঁড়ি রয়েছে এবং অনেকটা নিচে আপনাকে নামতে হবে এবং তারপর সেই সিঁড়ি বেয়েই আবার ওপরে উঠে আসতে হবে। অনেকটাই গভীর এই বোরা কেভ, তাই যারা বয়স্ক মানুষ আছেন তারা প্রবেশ করার আগে অবশ্যই একবার ভেবে দেখবেন। এই বোরা কেভ বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি আরাকু ভ্যালি যাওয়ার পথেই পড়ে। এটি অনন্তগিরি পাহাড়ের মধ্যে অবস্থিত। এটি একটি চুনাপাথরের গুহা, যা প্রায় আজ থেকে 150 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এবং এই গুহার ভেতরে প্রবেশ করলে চুনাপাথরের তৈরি যে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের গঠন সেগুলো দেখতে পাবো এবং সেই গঠন রীতি অনুসারে বিভিন্ন শিবলিঙ্গ কীভাবে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে সেগুলো আমরা এসে দেখতে পাবো। এই গুহার ভিতরে আলোর ব্যবস্থা আছে, এছাড়া সিঁড়িও রয়েছে। তবে যেহেতু গুহা, তাই ওপর থেকে বিন্দু বিন্দু জল পড়ে এখানকার সিঁড়িগুলো কিন্তু বেশ পিছল, তাই খুব সাবধানে চলাফেরা করতে হবে। এই গুহার ভিতর ভীষণই ঠান্ডা, তবে বেশ আরামদায়ক। দেখুন কিভাবে রং বেরঙের আলো দিয়ে এই গুহার ভিতরটা সাজিয়ে তোলা হয়েছে। ভীষণ সুন্দর একটি জায়গা। তবে মাঝে মধ্যে এই রকম সরু কিছু অংশের মধ্যে দিয়ে আপনাকে প্রবেশ করে গুহার অপর প্রান্তে পৌঁছতে হবে। ঠিক যেভাবে আমি এখন প্রবেশ করছি, এরকম সরু একটি জায়গা, সেখান দিয়ে প্রবেশ করে পিছন দিকে আপনি গেলে আরও সুন্দর সুন্দর অনেক চুনাপাথরের তৈরি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইটের গঠন দেখতে পাবেন। তবে এই সমস্ত সরু সরু রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজেদের মাথা সামলে রাখবেন, কারণ যে কোনো সময় আঘাত লেগে যেতে পারে। খুব সাবধানে চলাফেরা করবেন। গুহার ভিতরটা সত্যি অসাধারণ। এক নৈসর্গিক অনুভূতি এখানে আপনি এলে উপলব্ধি করতে পারবেন।
এরপর আমরা এসে পৌঁছালাম সীমাচলম টেম্পেল বা শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। এটি ভাইজ্যাক শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের ভিতরে নরসিংহ স্বামীর মূর্তি রয়েছে, যেটি সারা বছর চন্দনে ঢাকা থাকে এবং বছরে একদিন চন্দন যাত্রার সময় এর দর্শন লাভ করা যায়। এই মন্দিরের ভিতরে ক্যামেরা বা ভিডিও করা যাবে না, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপর রাস্তায় যেতে যেতে আমরা কিছুটা দূর থেকে ভাইজ্যাক পোর্টে দাঁড়ানো বিভিন্ন জাহাজের একটু ভিডিও সংগ্রহ করলাম। আমি আমার ভাইজ্যাক ট্যুরের একদম শেষ দর্শনীয় স্থানে এসে পৌঁছেছি। এটি হলো ইয়ারাদা বিচ। এই বিচে খুব বেশি পর্যটক আসে না বলে এটাকে ভার্জিন বিচও বলা হয়। তবে এই বিচটি ভীষণই সুন্দর। এটি বিশাখাপত্তনম শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং ডলফিনস নোজ যে পাহাড় রয়েছে তার ঠিক নিচেই অবস্থিত। এখানে পাহাড় এবং সমুদ্রের যে মেলবন্ধন, কিভাবে পাহাড় এসে সমুদ্রে মিশেছে, সেটা আপনারা এখানে এলেই চাক্ষুষ করতে পারবেন। আর যেহেতু এখানে পর্যটকদের খুব একটা বেশি ভিড় নেই, তাই এই জায়গাটা ঘোরার জন্য একটি আদর্শ জায়গা। তবে এখানে যেহেতু শক্তিশালী ঢেউ রয়েছে সমুদ্রের, তাই সাঁতার কাটা বা স্নান করা ভীষণই ঝুঁকিপূর্ণ, তাই ভুলেও সেগুলো করবেন না। এই বিচে আসতে গেলে আপনারা বিশাখাপত্তনম শহর থেকে অটো বা ক্যাব ধরে এখানে সোজা চলে আসতে পারেন। খুব বেশি পর্যটকের আনাগোনা নেই, তাই খুব ভালো লাগবে এই জায়গায় আসলে। আমার ভাইজ্যাক ট্যুরের অভিজ্ঞতা থেকে শুধু এটুকুই বলতে পারি যে এই শহর এবং আশেপাশের যে সৌন্দর্য, সেগুলো এক কথায় অসাধারণ। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই একবার ভাইজ্যাকে ঘুরে যান। এখানকার যে বিচগুলো রয়েছে সেগুলো সত্যি এক কথায় অসাধারণ। আমরা অনেকেই গোয়া যাই, আন্দামান যাই সমুদ্র সৈকত দেখার জন্য, তবে একবার ভাইজ্যাক এসে দেখুন। আমি হলপ করে বলতে পারি আপনারা এখানে এলে এই জায়গাটির প্রেমে পড়ে যাবেন। আমার ভাইজ্যাক ট্যুরের ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনাদের সবার খুব ভিডিও ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবশেষে চলুন শুনে নিই আমার সহকর্মী এবং বন্ধু সৌভিক দত্তের মুখে এই ভাইজ্যাক ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে 2-4 কথা। আমাদের ভাইজ্যাক বেড়াতে আসার অন্তিম এবং শেষ দিন। আমরা এখন ভাইজ্যাক সুন্দর শহরটিকে ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। মন খুব ভারাক্রান্ত, খারাপ লাগছে এত সুন্দর একটা শহরকে ছেড়ে চলে যেতে, কিন্তু আমাদের যেতেই হবে। অসাধারণ সুন্দর একটা শহর, সমুদ্রের জল, বীচ প্রত্যেকটাতে বৈচিত্র্য, অসাধারণ সাদা সমুদ্রের জল। প্রত্যেকে আসুন, একবার ঘুরে দেখে যান। পাহাড় এবং সমুদ্র একসাথে, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আর আমরা ধীরাজদার সহযোগিতায় সবাই মিলে, আমরা অফিস কলিগ মিলে এখানে এসেছি। খুব ভালো লাগলো। প্রত্যেককে অনুরোধ, একবার অন্তত ভাইজ্যাক শহরটাকে দেখে যান, অসাধারণ সুন্দর। আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।